এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সকলের বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্ট আইনজীবীদের প্রতিবাদ। উনি সাবেক প্রধানমন্ত্রী, এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়, এটা স্বাভাবিক, আমিও মানতে পারবো না। এই দেশে একটা বাংলাদেশে একটা রাজনীতি, ঘৃণিত রাজনীতি। এই দেশে রাজনীতি বলতে রাজনীতি নাই, যখন যেই দল আসে সেই দলে পাও ছাড়ে। শেখ হাসিনার রায় ঘিরে ফের উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। ডক্টর ইউনূসের ক্যাঙ্গারু আদালতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা সমালোচনার জন্ম দিয়েছে সকল আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের এমন মিশ্র প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে বরংবার বলা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে নাকি ছাত্র জনতার উপর গুলি করা হয়েছিল, কিন্তু বাস্তবতায় ইউনূস প্রশাসনের সময়কালে গতকাল ডিএমপি কমিশনার এক গণমাধ্যমে বলেন, পুলিশ তার নিজস্ব আইনে চলে এবং পুলিশ কারো নির্দেশ ছাড়াই ৩ অবস্থায় গুলি করতে পারে। পিআরবিতে 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই 3টা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি। ডিএমপি কমিশনারের এই চাঞ্চল্যমূলক কথা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিষয়টি তথাকথিত ষড়যন্ত্রকৃত জুলাই যোদ্ধাদের কাছে আশ্চর্যমূলক হলেও আওয়ামী লীগ তথা ছাত্রলীগের কাছে একটি আশ্বাসের জায়গা পেয়েছে। এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা, পুলিশের উপর হামলা করা হচ্ছে। হ্যাঁ, পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে, তবে সেটা তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত। আমাদের সরকার যেটা করেছিল, আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার। তবে ইউনূস এসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয়। তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে, শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে। যেমনটা ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ নিয়োজিত জামাত কর্মী শেখ হাসিনার আইনজীবীর কাছে সংবাদকর্মীর এমন বক্তব্যে নিজেই আটকে পড়েন। ডিএমপি কমিশনার একটা বক্তব্য দিয়েছেন যে বাসে আগুন দিলে বা ককটেল বিস্ফোরণ করাতে গেলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। ওই সময়ও একটা আন্দোলন ছিল, এখনো একটা পরিস্থিতি আছে। এর আগে আমরা দেখলাম যে চিটাগংয়ের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ কি আইন অনুযায়ী এই নির্দেশ দিতে পারে কিনা, বা জীবন রক্ষার্থে বা সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমাদের আইন কি বলে? আপনি আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দেয়, দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে কথা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব এই যে আজকে যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। তবে এছাড়াও শেখ হাসিনার রায় ঘিরে কথা বলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি বলেন, এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল শেখ হাসিনার হাত ধরে, যেখানে আমি একজন বিএনপির কর্মী না, বরং একজন আইনজীবী হিসেবে বলছি। এই ট্রাইব্যুনাল গঠিত শুধুমাত্র রাজাকার, আল বদর, আল শামসদের বিচার করার জন্য। এখানে শেখ হাসিনার বিচার করার কোনো প্রসঙ্গই আসে না, যা নিছক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আল বদর, রাজাকার, আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন, আপনি এটাকে গণভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। এছাড়াও শেখ হাসিনার প্রতি ষড়যন্ত্রমূলক রায়ের বিপক্ষে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই বাংলাদেশের যে সরকার, এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। তারপরে যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা বানানো হয়েছিল আপনার 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই 73 সালে বানানো হয়েছিল। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায়, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে।
এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। এটা সম্পূর্ণ অবৈধ। প্রিয় দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাজনীতি বা বিশ্লেষণক সকল ক্ষেত্রে শেখ হাসিনার রায় ঘিরে তৈরি হয়েছে এক মহা সমালোচনা। ইউনূস প্রশাসনের তৈরি ক্যাঙ্গারু কোর্টের এই হাস্যকর রায় সত্যি কি মিলতে পারে কখনো বাস্তবতায়, নাকি অদূর ভবিষ্যতে শেখ হাসিনা ফিরবেন আবারও বাংলায়? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।